যৌথ বাহিনীর বিশেষ অভিযান নাম শুনলেই কেমন একটা শরীরে ভাব আসে। তো কারা কারা চাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিডিআর, র্যাব এই সকল বাহিনীর সমন্বিত একটা ফোর্স বাংলাদেশে নামুক এবং কি যে জঞ্জালগুলো আছে তাদেরকে পরিষ্কার করুক। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশে শান্তি চায়, সন্ত্রাসমুক্ত একটা রাষ্ট্র চায়, তারা সকলেই চায় যে সন্ত্রাসীরা যেই দলেরই হোক তাদেরকে নির্মূল করে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থাকে আরও একবার পরিষ্কার করার জরুরতটা আসলে দরকার। দর্শক, এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর তথ্য। আগামী 4 অথবা 5 সেপ্টেম্বর আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। কেন আসলে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান, বা এর মধ্যে তালিকাবদ্ধ কারা? অনেকে ভাবছেন যে না, সম্ভবত এখানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যারা দুর্ধর্ষ ক্যাডার ছিল তাদের বিরুদ্ধে অভিযান, কিন্তু আপনার ভাবনার মধ্যে কিছুটা ভুল আছে। এই অভিযানটা হবে সার্বজনীন, তবে স্পেসিফিক কিছু মানুষ হচ্ছে এই অভিযানের টার্গেট। কারা? ছাত্র জনতার যখন অভ্যুত্থান হয়েছিল তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা করেছিল। আন্দোলনের সময় আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশের ইতিহাসে মানে এত পরিমাণ থানা লুট হওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, ইভেন থানাতে থাকা যে লাইসেন্সকৃত সরকারি রাইফেল, পিস্তল, বুলেট, এছাড়া আরও যে বিভিন্ন সামরিক সরঞ্জাম ছিল সেগুলো লুট হয়ে গিয়েছিল। তো দীর্ঘ একটা সময় চলে গেছে, কিন্তু লুট হওয়া এই অস্ত্রগুলোকে এখনও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। সেগুলো এখন রয়েছে কাদের হাতে? দুর্বৃত্তদের হাতে। এই দুর্বৃত্ত শুধুমাত্র আওয়ামী লীগ না, এই দুর্বৃত্ত প্রত্যেক দলেরই আছে যারা ওই মুহূর্তে সুযোগে এই অস্ত্রগুলোকে লুট করে নিয়েছিল। এরপর এই অস্ত্রগুলিকে উদ্ধারের জন্য সরকার বিভিন্ন টার্মে সময় দিয়েছিল। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আপনার কি বলা হয় আপনার আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া যে লাইসেন্সকৃত অস্ত্রগুলো ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3রা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। আমি একটা নিউজ করেছিলাম যে আওয়ামী লীগের যে সকল নেতারা গত 15 বছর যাবৎ, যারাই আওয়ামী লীগ বা অন্যান্য দলের যারা লাইসেন্স পেয়েছিলেন অস্ত্রের, পার্সোনাল অস্ত্রের, তাদের লাইসেন্স কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর এই অস্ত্রগুলো 3রা সেপ্টেম্বরের মধ্যে থানাতে জমা দিতে বলা হয়েছিল। তো এখন পর্যন্ত এই অস্ত্রগুলো জমা হয়নি। এরই অংশ হিসাবে, পদক্ষেপ হিসাবে এই অস্ত্রগুলোকে জমা এবং উদ্ধারের অংশ হিসাবে আগামী 4 অথবা 5 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাবে আপনার বলা হচ্ছে। জাতীয় দৈনিক দেশ রূপান্তরের একজন সাংবাদিক সরওয়ার আলম তার এক প্রতিবেদনে তিনি এই তথ্য জানিয়েছেন। আর এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলছেন, নির্দেশনা অনুযায়ী 3রা সেপ্টেম্বরের মধ্যে সকল অস্ত্র জমা দিতে হবে যেগুলো থানা থেকে লুট হয়েছে, অথবা যেই সকল অস্ত্রগুলো লাইসেন্স করে অনেক নেতাকর্মীরা পেয়েছে। এরপর যদি কেউ জমা না দেয়, তখন কারোর কাছে কোনো অস্ত্র থাকলে সেটা হবে অবৈধ। নির্দিষ্ট সময়ের পর আমরা দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে যাচ্ছি। তো অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তিনি বলছেন, যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আপনার সেনাবাহিনী মাঠে আছে, তো সেক্ষেত্রে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। থানা, ফাঁড়ি, এছাড়া বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, কারাগার ভেঙে আগুন জ্বালিয়ে সেই সকল কিছু আপনার উদ্ধার করবে। তাছাড়া দাগী অপরাধী এবং ছাত্র জনতার হত্যাকারীদেরকেও আইনের আওতায় আনা হবে। তো এখন পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী ফুল রান করলেও এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকটা থানার কার্যক্রম অনেকটা স্থবির। পুলিশের মধ্যে অনেকেই আতঙ্কে আছে, পাশাপাশি পুলিশের ড্রেস গায়ে দিয়ে অনেকেই দায়িত্ব পালন করছে না। থানাগুলোতে গেলে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে অফিসাররা আছেন তারা পুলিশের পোশাক পরে কাজ করলেও বেশিরভাগ সিভিল ড্রেসে আছেন। থানাগুলোর দরজা পুরোপুরি খোলা থাকে না, অর্ধেকটা খোলা থাকে। আবার অনেক জায়গায় সেনাবাহিনী বিশেষ পাহারা দিচ্ছে। আবার কিছু কিছু এলাকায় যেখানে মানুষ আসলে এতটা ভায়োলেন্স মেন্টালিটি না, সেইখানে থানাগুলো তাদের ফুল পারফরমেন্স দিচ্ছে। তো শুরু হতে যাচ্ছে নাকি? আবার অপেক্ষা করুন কি ধামাকা ঘটতে যাচ্ছে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলোতে একটা কথা সার্বজনীন আছে, পৃথিবী একটা কে মুসাফির খানা, এখানে আমি মুসাফির, আপনি মুসাফির। প্রয়োজন অনেকের সাথে সম্পর্ক হবে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার ছায়াটা আপনাকে ছেড়ে দিবে। এটারই বাস্তব প্রমাণ নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন শেখ হাসিনা। আরো বড় ভয়ঙ্কর আর একটা দুঃসংবাদ আছে। কেউ কেউ বলছিলেন যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে আরেকটা আশ্রয়স্থল আছে, সেটার নাম কি? রাশা বা পুতিন। কিন্তু গতকালকে বিএনপির কি বলে যে ঊর্ধ্বতন যিনি একজন নেতা আমির খসরু সাহেব,
রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন, আবার রাশিয়ার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে পোলটি নিচে বিষয়টা আমরা যদিও টাইটেলে ব্যবহার করছি, কিন্তু দ্যাটস দ্য রুলস। পৃথিবীর যে কোনো রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষমতায় থাকা, চেয়ারে থাকা ব্যক্তিটার সাথেই সম্পর্ক রাখে। আবার এটা সাদা হোক, কালো হোক, হিন্দু হোক, মুসলিম হোক, ডাজেন্ট ফ্যাক্ট, কোন দল ডাজেন্ট ফ্যাক্ট। তবে প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই রূপপুরের 500 কোটি টাকা নিয়ে কেন রাশিয়া আন্তর্জাতিক আদালতে যাবে, বক্তব্যটা আসছে। এটার কারণ হচ্ছে এই ঘটনাটার একটা মূল আসামি রাশিয়ারে বানাই দেওয়া হয়েছে। রোসাটম রাশিয়ার একটা সরকারি সংস্থা, শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে এরা ব্যবসা বাণিজ্য করে। সো এটা তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে যে অন্যান্য দেশের মধ্যে তারা ব্যবসা করতে গেলে নিশ্চয়ই এরকম 2 নাম্বারই করে, সরকারকে কমিশন দেয়। তো বিরোধী দল বা জনগণের মধ্যে এই কোম্পানি বা রাশিয়া সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি হবে। এই কারণেই বেসিক্যালি রাশিয়া এই ভূমিকাটা যাচ্ছে। তবে এই ভূমিকাটা টেকনিক্যালি শেখ হাসিনার জন্য পজিটিভ হচ্ছে। এবার প্রশ্ন আসেন, দেশ টু দেশের বেলায় কি শুরু হয়ে গেছে। অলরেডি রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এসে আমির খসরুর সাথে দেখা করছেন, দেখা করে আবার নির্বাচন সম্পর্কে একটা গুঁতো মারছেন যে তাড়াতাড়ি কও না, নির্বাচনের টাইম ফ্রেম কবে জানতে চায়। বিষয়টা বুঝতে পারছেন, তাড়াতাড়ি রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে টেকনিক্যালি কাজ করা যায়, কারণ এই দেশের রাজনৈতিক সরকারগুলা বরাবরই দুর্নীতিবাজ হয়। তবে এবার কি হবে জানি না। রাশিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ইত্যাদি বিষয়ে তাদের সাথে বিশদ আলোচনা হয়েছে। আমরা বলেছি আমাদের অবস্থান পরিষ্কার, যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ততটাই বেটার। গতকালকে গুলশানের চেয়ারপারসনের মানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিল রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। তার সাথে সেখানে সাক্ষাৎ হয়েছিল আমির খসরুর। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমির খসরু বলছেন, রাশিয়া বলছে যে তারা টাইম ফ্রেম চাচ্ছে, তো আমরা বলছি যে না, একটা সময় মতো নির্বাচনটা হবে। আর স্বাভাবিকভাবেই সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়। তো রাশিয়া বলছে যে বিএনপির সাথে তাদের পররাষ্ট্রনীতি যেটা ছিল সেটা থাকবে, কোনো সমস্যা নেই, রাষ্ট্র ক্ষমতায় তারা গেলে তাদের সাথেই কাজ করবে। এমনকি বাংলাদেশে আরও কিছু বিনিয়োগ করার জন্য তারা সেখানে আলোচনা করেছে। কারণ বিএনপি তো এক প্রকার ভাইবাই নিছে, জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আমরাই যাব। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ওয়ান কাইন্ড অফ যে মিটিংগুলো করছে, আপনি একটু যদি দেখেন, বিএনপির সাথেই করছে। কারণ তারা ভাবতেছে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, বা তারা চায় না জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা বিএনপিকেই যার কারণে আগে থেকে টাচের মধ্যে রাখতেছে। এর পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বলেছে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক তারা সেই 71 থেকে বজায় রেখেছে, যেটা বিগত দিনেও ছিল, এখনও থাকবে। রাষ্ট্র ক্ষমতায় রাশিয়া বাংলাদেশের সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপির উপর ডিপেন্ডেবল না, সরকার টু সরকার। আজকে পুতিন আছে, কালকে সেখানে যদি সুতিন যায়, সুতিনও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, বিকজ ইটস অল অ্যাবাউট বিজনেস। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখে তাদের স্বার্থে। এক সময়ের শত্রু আবার মিত্র হয়। আপনি দেখেন সারা পৃথিবীর ইতিহাসে পারমাণবিক বোমা সম্পর্কে ছোটবেলায় পড়ছেন, জাপানের নাগাসাকি এবং হিরোশিমা। এই জায়গাতে মানে এই পারমাণবিক বোম কে মারছিল? আমেরিকা মারছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গেছিল। কিন্তু আজকে সেই জাপান আমেরিকার সবচেয়ে মিত্র শক্তি, তাই না? তো সব ইটস অল অ্যাবাউট মানে স্বার্থভিত্তিক এই সম্পর্কগুলো হয়। বাট এখন এই সম্পর্কটা যেটা শেখ হাসিনার জন্য নেগেটিভ হচ্ছে, যে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত, ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে, আরব রাষ্ট্রগুলো চুপচাপ, তো বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন যে রাশিয়াতে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি ধরেন রাশিয়া বিএনপির সাথে যেই ক্ষমতাতে আসুক, জামাত আসুক, বিএনপি, তারা কি চাইবে যে রাশিয়া আশ্রয় দেখ শেখ হাসিনারে? জীবনও দিবে না তখন আর। এখন বিষয়টা আমরা পোল্টি বলছি আর কি, বাট পোল্টি না, এটা হচ্ছে রাশিয়া তাদের রাষ্ট্রীয় স্বার্থ এখানে করবে। আর যে মামলাটার ইস্যু 500 কোটি, সেটার হিসাব আলাদা, এটা তাদের রাষ্ট্র হিসাবে একটা ইমেজ নষ্ট হয়ে গেছে, সেটাকে তারা ক্লারিফাই করবে। তো সেই ক্লারিফাইয়ে শেখ হাসিনা তিনি বেঁচে যেতে পারেন। কিন্তু সালমান এফ রহমান তো তথ্য দিছে 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে দিছে, এগুলোর আসলে আর কি ইমেজ হবে? সব মিলানো একটা খারাপ সময় যাচ্ছে।